আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষিকা জীববিজ্ঞান, গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমি এর আগে আরও দুটো ক্লাসে সালোক সংশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন, এটা নিয়ে আলোচনা করবো। চেষ্টা করবো আমি আজকে চ্যাপ্টারটি শেষ করে দেওয়ার জন্য। সবাই একটু ভালো করে খেয়াল করবো। আমরা ফার্স্টে যেটা করবো শ্বসন। শ্বসন কি বা শ্বসন কাকে বলে, এটার ফার্স্টে যদি আমরা সংজ্ঞাটা দিতে চাই, দেখো সংজ্ঞাটা এখানে আমরা দিয়েছে। অক্সিজেনের সহযোগিতায় ধাতযৌগ জারিত হয়ে জীবকোষে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার যে প্রক্রিয়া তাকে শ্বসন বলে। আমি আবারও বলছি শ্বসনের সংজ্ঞাটা, তোমরা জাস্ট একটু ভালো করে খেয়াল করো। অক্সিজেনের সহযোগিতায় খাদ্যদ্রব্য জারিত হয়ে জীবকোষে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন। শ্বসনে তুমি দেখো এখানে আমরা কি বলছি যে অক্সিজেনের সহযোগিতায়। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, শ্বসনটা আমাদের জীবনে অনেক জীবনের অনেক বড় একটা টপিকস বা একটা টার্ম, একটা পার্ট। কিভাবে সেটা দেখো, আমরা এর আগেই তোমাকে বলেছিলাম, তোমাদের ক্লাসে এটা আমি বলেছিলাম যে সালোক সংশ্লেষণ হচ্ছে কি খাদ্য তৈরির প্রক্রিয়া, আর শ্বসনটা হচ্ছে শক্তি তৈরির প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় সেটাই হচ্ছে শ্বসন। তো অক্সিজেনের মাধ্যমে যদি আমাদের যে খাদ্যটা সেটা যদি জারিত না হয় তাহলে কখনোই আমাদের দেহে শক্তি উৎপন্ন হবে না। আর যদি শক্তি উৎপন্ন না হয় তাহলে আমরা কি হবো, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাব, আমরা এক সময় কি মৃত্যুর দিকে পড়তে হবে। তো প্রত্যেকটা জীবকোষের জন্য, প্রতিটা জীবকোষ, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, নিম্ন শ্রেণীর জীব হোক বা উচ্চ শ্রেণীর কোনো জীব হোক, উন্নত শ্রেণীর কোনো জীব, প্রত্যেকের জন্য এই শ্বসন বা এই রেসপিরেশনটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে শ্বসনের আমরা সংজ্ঞার পরে আমরা যে জিনিসটা আনবো যে শ্বসনের তার প্রকারভেদ। তোমরা এটা নিশ্চয়ই জানতে পারছো যে শ্বসনের জন্য অক্সিজেনটা নিশ্চয়ই এখানে জারিত হবে। অক্সিজেনটা ডিরেক্টলি যে এখানে জারিত হচ্ছে, এই অক্সিজেনের উপস্থিতির উপর নির্ভর করে শ্বসনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সবাত শোষণ, আরেকটা হচ্ছে অবাত শোষণ। আমরা এখন সবাত শোষণ নিয়ে আলোচনা করব। সবাত শোষণ এবং অবাত শোষণের মেইন যে একটা টপিকস আছে বা তার একটা মেইন পার্থক্য, সেটা হচ্ছে সবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় এবং অবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় না। আমরা যদি এখন সবাত শোষণের সংজ্ঞাটা দিতে যাই, তোমাদের যদি জ্ঞান মনোবিজ্ঞানের জন্য এরকম একটা কোশ্চেন আসে যে সবাত শোষণ কাকে বলে বা সবাত শোষণ কি বা এই ধরনের এটা একটা কোশ্চেন আসে, দেখো যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু, এখানে শ্বসনিক বস্তু হতে পারে কি শর্করা হতে পারে, প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে বা অন্যান্য বিভিন্ন ধরনের জৈব যৌগ, এই সকল হচ্ছে শ্বসনিক বস্তু। সেই শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ এখানে শক্তি উৎপন্ন করবে, তখন তাকে সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন বলে। আমি এখানে একটা রিঅ্যাকশন লিখেছি, তোমরা জাস্ট একটু খেয়াল করো, স্ক্রিনে দেখা যাচ্ছে। এই যে এখানে একটা শ্বসনিক বস্তু, শ্বসনিক বস্তু আমি তোমাদেরকে আগেই বলেছি এটা লিপিড হতে পারে, প্রোটিন হতে পারে বা বিভিন্ন যে কোনো ধরনের জৈব যৌগ হতে পারে। বাট এখানে তোমাদের মেন্টাল এসএসসি লেভেলের জন্য সুবিধার্থে তোমাদের একটা কমন শ্বসনিক বস্তু যেটা গ্লুকোজ, শর্করা, এটা এখানে উল্লেখ করা হয়েছে। এই শর্করা জাতীয় এই খাদ্যটা অক্সিজেন দ্বারা এখানে কি হয়েছে, জারিত হয়েছে এবং এখানে অবশ্যই বিভিন্ন ধরনের এনজাইম প্রভাবক হিসেবে কাজ করছে। বিভিন্ন ধরনের এনজাইম এখানে প্রভাবক হিসেবে কাজ করছে, এটা রিঅ্যাকশন করে দেখো কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করছে এবং শক্তি, খেয়াল করে দেখো এখানে বিপুল পরিমাণ শক্তি, মানে অপেক্ষাকৃত অবাত শোষণ থেকে এই সবাত শোষণে বেশি শক্তি উৎপন্ন করছে এবং এই শক্তির পরিমাণটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 686 কিলোক্যালোরি পার মোল। প্রতি অণুতে 686 কিলোক্যালোরি শক্তি এখানে উৎপন্ন করছে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখা ভালো, তোমাদের বইয়ে তোমরা দেখবে যে এখানে শক্তি উৎপন্ন হচ্ছে 686 কিলোক্যালোরি, কিন্তু এটা তোমাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু ওখানে 686 কিলোক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন হয় না। এটা আসলে দেখা গেছে যে মাত্র 380 কিলোক্যালোরি শক্তি সেখানে উৎপন্ন হয় প্রতি অণুতে, এবং সেটা যদি এফিসিয়েন্সি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সবাত শোষণে এই শক্তি উৎপন্নের তার এফিসিয়েন্সি হবে মাত্র 55.4%। যাই হোক, তার পরবর্তীতে দেখো এই সবাত শোষণটা মোটামুটি এই পর্যন্ত শেষ। তারপরে সবাত শোষণের কিছু তার স্টেজ আছে, ধাপ। এই সবাত শোষণটা সম্পন্ন করার জন্য আমাদেরকে 4টা ধাপ বা 4টা স্টেজ এর কথা আমাদেরকে মনে রাখতে হবে। সেই স্টেজগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে গ্লাইকোলাইসিস,
then acetyl-CoA সৃষ্টি, ক্রেবস চক্র, and last one is ETS অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। আমরা এখন এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত জানবো। তোমাদের 19 এর বইয়ে তোমরা একটা প্রবাহ চিত্র দেখবা যা আছে। আমার কাছে মনে হয় প্রবাহ চিত্র অনেকের কাছে এটা কঠিন মনে হয়। আমি তোমাদের এখানে একটা কয়েকটা রিঅ্যাকশন দ্বারা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, তোমরা ইচ্ছে করলে এগুলো লিখে নিতে পারো। ফার্স্টে দেখো আমরা এখানে গ্লাইকোলাইসিস ফার্স্ট ধাপ, সবাত শোষণের ফার্স্ট ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তোমাদেরকে এখানে একটু জানিয়ে রাখি, এই গ্লাইকোলাইসিসে কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের অনুপস্থিতিতেও এটা করতে পারে, মানে এখানে অক্সিজেনের প্রয়োজনটা জরুরি না। আর এই জন্যই কিন্তু এই গ্লাইকোলাইসিসটা সবাত শোষণ এবং অবাত শোষণ দুইটারই প্রথম ধাপ। এবং আরেকটা কথা তোমাদের এমসিকিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এই গ্লাইকোলাইসিসটা কিন্তু কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো, এই গ্লাইকোলাইসিসের শক্তি শর্করা জাতীয় খাদ্যটা, এখানে দেখো আমি লিখেছি 9টি এনজাইম এবং 9টা ধাপ। এখানে বেশ কয়েকটা এনজাইম এবং কয়েকটা ধাপের মাধ্যমে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং তার সাথে সাথে 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন করে। আমি আবারও বলছি, গ্লাইকোলাইসিস ধাপটি হচ্ছে এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং এখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে না বলে গ্লাইকোলাইসিসটি সবাত শোষণ এবং অবাত শোষণ দুই শোষণেরই প্রথম ধাপ। এবং এখানে একটা রিঅ্যাকশন ঘটে, সেটা হচ্ছে এই শর্করা জাতীয় খাদ্যটি বা গ্লুকোজটি বিভিন্ন এনজাইম এবং বিভিন্ন ধাপ স্টেজ পার করে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং তার পাশাপাশি 4 অণু এটিপি। আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 অণু এটিপি লিখেছি, এখানে 4 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু এটিপি খরচ হয়ে যায়, এখানে 2 অণু এটিপি খরচ হয়ে যায় এবং বাকি থাকে 2 অণু এটিপি এবং তার সাথে সাথে 2 অণু NADH2 উৎপন্ন হয়। আরেকটা জিনিস এখানে খেয়াল করো, তোমাদের জ্ঞানমূলকের জন্য পাইরুভিক অ্যাসিডের সংকেত দেখো, আমি এখানে CH3CO COOH এটাও লিখেছি, অথবা C3H4O3, তোমরা যে কোনোটা এখানে লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে গ্লাইকোলাইসিসটা সম্পন্ন করলাম। তার পরবর্তীতে আসা যাক আমাদের দ্বিতীয় স্টেজ। দ্বিতীয় স্টেজ হচ্ছে acetyl-CoA সৃষ্টি। একটু খেয়াল করো, এই acetyl-CoA সৃষ্টিতে 1 অণু পাইরুভিক অ্যাসিড, এখানে তো 2 অণু পাইরুভিক অ্যাসিড আমরা এখান থেকে পেয়েছি, তার মধ্যে একটা নিয়ে আমরা রিঅ্যাকশন করতেছি, ঠিক একইভাবে আরেকটা অণু নিয়েও আমরা এভাবে রিঅ্যাকশনটা করব। তাহলে এখানে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে বিভিন্ন এনজাইমের সহযোগিতায় বিভিন্ন ধাপ পার করে acetyl-CoA সৃষ্টি করে এবং তার সাথে সাথে কার্বন ডাই অক্সাইড এখানে কিন্তু বিজারিত হয়ে যায়। দেখো আমি এখানে একটা সাইন দিয়েছি, এই সাইনটা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখানে বিজারিত হয়ে যাচ্ছে, আর তার পাশাপাশি এখানে NADH2 উৎপন্ন হচ্ছে। তাহলে যেহেতু এখানে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড, তাহলে আমাদের এখানে 2 অণু NADH2 উৎপন্ন হবে। তারপর আসা যাক আমাদের তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমার ধাপ এই সবাত শোষণের ক্ষেত্রে। আর এই ক্রেবস চক্রটা তোমাদেরকে আগে একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে ইংরেজি প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস এই ক্রেবস চক্রটা সর্বপ্রথম আবিষ্কার করেন এবং এই ক্রেবস চক্রটা কিন্তু সম্পূর্ণটা মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়, এটা মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এবং খেয়াল করে দেখো, এই ক্রেবস চক্রে আসার পরে acetyl-CoA, এই acetyl-CoA টা উৎপন্ন করে বেশ কয়েকটা, এটা হচ্ছে NADH2, তারপর FADH2, GTP, 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP। যেহেতু এখানে 2 অণু acetyl-CoA কাজ করতেছে, সেহেতু এখানে প্রত্যেকটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে টোটাল এই ক্রেবস চক্রে দেখা যাবে 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP উৎপন্ন করছে। And last one is, তোমার দেখো এখানে আছে ETS, সবাত শোষণের লাস্ট ধাপ হচ্ছে এখানে ETS অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যার বাংলা যদি আমরা মিনিং করি তাহলে হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখানে একটু খেয়াল করে দেখো, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় এবং এখানে কিন্তু তোমার এখানে NADH2, এর উপরের যে বিক্রিয়ায় আমরা বেশ কয়েকটা যে যৌগ পেয়েছি, NADH2 পেয়েছি, FADH2 পেয়েছি, GTP পেয়েছি, এগুলো পরবর্তীতে কিন্তু রূপান্তরিত হয়ে ATP, পানি এবং বিভিন্ন উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন এবং প্রোটনে রূপান্তরিত হয়। এবং তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এখানে উচ্চ শক্তি সম্পন্ন
রাখি যে এখানে শেষে 1 অণু FADH2 সমান 2 অণু ATP। তোমরা ইচ্ছা করে এটা লিখে নিতে পারো বা তোমাদের বইও আছে, এটা তোমাদের এই ক্যালকুলেশন 38টা ATP উৎপন্ন করার ক্ষেত্রে কাজে লাগবে। তো ভালো করে খেয়াল করো, 1 অণু FADH2 সমান 2 অণু ATP, 1 অণু NADH2 সমান 3 অণু ATP এবং 1 অণু GTP = 1 অণু ATP। তাহলে এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমরা গ্লাইকোলাইসিসে ওখানে যদি যাই ফার্স্টে, ওখানে আমরা 2 অণু ATP যে পাচ্ছি সেটা 2 অণু ATP ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যে আমরা 2 অণু NADH2 পাচ্ছি, তাহলে 2 অণু NADH2 থেকে যেহেতু 1 অণু NADH2 সমান 3 অণু ATP, তাহলে এখানে 2 অণু NADH2 মানে সেখানে প্রায় 6 অণু NADH2। তাহলে টোটাল তোমার এখানে হচ্ছে আগে 2 অণু ATP, এখন হচ্ছে 6 অণু ATP, অর্থাৎ গ্লাইকোলাইসিস ধাপে তোমার 8 অণু ATP উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তারপরে আসা যাক এসিটাইল CoA সৃষ্টি। এখানে দেখো এসিটাইল CoA-তে এটা এসিটাইল CoA এটা উৎপন্ন হচ্ছে, তার পাশাপাশি 2 অণু NADH2 যার মানে হচ্ছে 6 অণু ATP। তাহলে আমরা কি পেলাম? এসিটাইল CoA এখানে আমরা মাত্র 6 অণু ATP পেয়ে গেলাম। এবং পরবর্তীতে দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে স্টেজটা আছে সেটা হচ্ছে এই ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে আমরা 6 অণু NADH2 পাইছি। এই 6 অণু NADH2 মানে কি? এখানে কয় অণু ATP আছে? 3 6 18 অণু ATP। তারপর আছে 2 অণু FADH2। এখানে 2 অণু FADH2 মানে হচ্ছে 4 অণু ATP এবং 2 অণু GTP সমান 2 অণু ATP। তাহলে টোটাল 18টা ATP। এখানে হচ্ছে তোমার 4 অণু ATP এবং এখানে হচ্ছে 2 অণু ATP, টোটাল 24 অণু ATP। আমরা এখানে 24টা ATP পেয়ে গেলাম। আচ্ছা, এখন তোমরা একটু দ্বিতীয় অধ্যায়ে যাও। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ছিলাম যে মাইটোকন্ড্রিয়াকে শক্তির পাওয়ার হাউস বলা হয়, অর্থাৎ পাওয়ার হাউস অফ সেল বলা হয় বা কোষের শক্তি ঘর বলা হয়। কেন? একটা জিনিস খুব ভালো করে দেখো, এই যে আমরা যে ক্রেবস চক্রটা এখানে দেখলাম, সেই ক্রেবস চক্রে 24 অণু ATP উৎপন্ন হচ্ছে। তাহলে সবচেয়ে যে গ্লাইকোলাইসিস বা এসিটাইল CoA তার চেয়ে ক্রেবস চক্রে কিন্তু সর্বোচ্চ পরিমাণ ATP উৎপন্ন হচ্ছে। আর এই কারণেই কিন্তু এই ক্রেবস চক্রটা কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ায়। আর এই কারণেই কিন্তু এই ক্রেবস চক্র মধ্যে সর্বোচ্চ পরিমাণ ATP উৎপন্ন হচ্ছে। এখন একটু ভালো করে খেয়াল করো, ক্রেবস চক্র হচ্ছে 24 অণু ATP, আর এখানে হচ্ছে এসিটাইল CoA এখানে 6টা ATP এবং আমাদের ফার্স্ট যে গ্লাইকোলাইসিস সেখানে ছিল 8টা ATP। তাহলে টোটাল 38টা, 24 আর 36, 30 আর 38। তাহলে আশা করি তোমরা সবার শোষণে যে 38টা ATP উৎপন্ন হয় সেটা তোমরা বুঝে গেছো। এরপরে আসা যাক অবাধ শোষণ। ভালো করে খেয়াল করো, অবাধ শোষণ হচ্ছে যে শোষণ প্রক্রিয়ায় কোনো শোষণীয় বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার, কোষের মধ্যকার যে এনজাইমগুলো আছে সেই এনজাইমকে আংশিক রূপে জারিত করে বিভিন্ন প্রকার জৈব যৌগ, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে অবাধ শোষণ বলে। আমরা যদি পেট শোষণের ক্ষেত্রে দেখি তাহলে দেখো এখানে যে শক্তিটা আছে সেই শক্তিটা কি হচ্ছে? এখানে আংশিক রূপে জারিত হচ্ছে বিভিন্ন এনজাইমের মাধ্যমে, আংশিক রূপে এখানে জারিত হয়ে তারা এখানে ইথানল, এখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিডও তারা উৎপন্ন করতে পারে। ইথানল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করতেছে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি। এবং এখানে খেয়াল করে এখানে কিন্তু অপেক্ষাকৃত কম শক্তি উৎপন্ন করতেছে, মাত্র 56 কিলোক্যালোরি পার মোল। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি অবাধ শোষণ। এবং অবাধ শোষণের কিন্তু দুইটা স্টেজ আছে। একটা হচ্ছে যে তোমাদেরকে আগে বলেছি গ্লাইকোলাইসিস, যেটা অক্সিজেনের সাহায্য ছাড়াই হয়, এটা অবাধ শোষণেরও হচ্ছে তোমার প্রথম ধাপ, এবং আরেকটি হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এবং এখানে মাত্র এই অবাধ শোষণে মাত্র 2 অণু ATP উৎপন্ন হয়। আমরা সবাদ শোষণে দেখেছি 48 অণু ATP উৎপন্ন হয়, আর অবাধ শোষণে মাত্র 2টি ATP উৎপন্ন হয়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার। এরপরে দেখো আজকে আমি যেটুকু তোমার টপিকটা আলোচনা করেছি সময় নেই, যার কারণে অনেক তাড়াতাড়ি এটা শেষ করতে হচ্ছে। আচ্ছা, কিছু অনুধাবনমূলক প্রশ্ন, আর এগুলো হচ্ছে অবশ্যই তোমাদের বোর্ড কোশ্চেন। আমি বোর্ড কোশ্চেনে এসেছি এরকম কিছু অনুধাবন কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা ইচ্ছে করলে এগুলো নোট করে রাখতে পারো। ফার্স্টে দেখো, মুঠার ঘাস এবং আখকে শিকড় উদ্ভিদ বলা হয় কেন? এটি একটি বোর্ডে এসেছে। মুঠার ঘাসকে শিকড় উদ্ভিদ বলা হয় কেন এবং আখকে শিকড় উদ্ভিদ বলা হয় কেন? এটা পৃথক দুইটি বোর্ডে এসেছে, তোমরা এটা বুঝে রাখো। আচ্ছা, তারপর আসা যাক শিকড় উদ্ভিদ বলতে কি বুঝো।
অবাত শোষণ অপেক্ষা সবাত শোষণে বেশি শক্তি তৈরি হয় কেন? গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায়? ইস্টের শোষণ মানুষ কি কাজে লাগায়? ভালো করে খেয়াল করো, ইস্টের শোষণ মানুষ কি কাজে লাগায়? ইস্টের শোষণ কি শোষণ? এটা অবাত শোষণ, এবং অবাত শোষণটা মানুষ কি ধরনের কাজে লাগায়? তারপর 6 নাম্বার হচ্ছে সবাত শোষণ এবং অবাত শোষণের মধ্যে পার্থক্য, এবং 7 নম্বর হচ্ছে C3 উদ্ভিদ এবং শিকড় উদ্ভিদের মধ্যে পার্থক্য। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। এই পর্যন্ত আমি শেষ করছি। আশা করি তোমরা এই ক্লাসটি অনেক উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, সেটা কমেন্টে হোক বা অন্যান্য কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে হোক। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার ক্লাসটা এখানে সম্পন্ন করছি। আল্লাহ হাফেজ।